এটাকে আমরা তিনটে ফেজে ভাগ করতে পারি। সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এখানেও 3000 গ্রাফটের প্রয়োজন হয়েছিল, বাট আমার মতো দুটো সাইট একেবারে অতটা না ঢুকে গেলেও 2900 গ্রাফট, টোটাল 3000 গ্রাফটের সার্জারি করা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে গ্রাফটের প্লেসমেন্ট। নমস্কার, আমি মনোতোষ। আর আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের যে শক লস অর্থাৎ শেডিং ফেজ শুরু হয় হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, সেই বিষয়ে আপনাদেরকে কথা বলবো এবং আমি আপনাদেরকে আজকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ঠিক আপনাকে কতবার ক্লিনিকে ভিজিট করতে হয়, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করতে হয়, তাই জন্য আপনার বাড়ি থেকে ক্লিনিকের দূরত্ব ঠিক কতটা হওয়া উচিত যে কোনো সমস্যার জন্য, যেন আপনি সরাসরি ক্লিনিকে গিয়ে কথা বলে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারেন এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সত্যি সত্যি কি বারে বারে ট্রিটমেন্টের জন্য ক্লিনিকে যেতে হয়। তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ক্লিনিকে আপনাকে সার্জারির পরের দিন একবার যেতে হয়, অর্থাৎ যেদিন আপনার সার্জারি হচ্ছে সেদিন আপনাকে যেতে হয়। সার্জারি করার জন্য 9টার মধ্যে ক্লিনিকে ইন করতে হয়। 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, যদি বড় বলনেস হয় তাহলে 2 দিনে সার্জারি করতে হয়। তারপরে আপনাকে আরো একদিন গিয়ে পরের দিন ডোনার এরিয়ার ব্যান্ডেজ রিমুভ করে ক্লিনিং করে বাড়িতে চলে আসতে হয়। 7 দিনের রেস্টিং ফেজ তো আপনার থাকছেই। তারপরে যদি আপনি চান ক্লিনিং এর জন্য ক্লিনিকে যেতে পারেন, বা বাড়িতে চাইলে বাড়িতে হেড ওয়াশ করতে পারেন। আমি কিন্তু পার্সোনালি বাড়িতেই হেড ওয়াশ করেছিলাম। আর যারা চুলের সমস্যায় ভুগছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের চুলের সমস্যার যে কোনো পরামর্শ আমার থেকে পেতে পারেন। এই সার্জারির পরে আপনি যখন হেড ওয়াশটা করে নিলেন, ক্লিন হয়ে গেল, তারপর থেকে ওই মোটামুটি 15 দিন পরে আপনার হচ্ছে মেডিসিন শুরু হয়। মিনিমাম 3 মাসের জন্য আপনাকে মেডিসিন দেওয়া হয় এবং আপনি চাইলে এই মেডিসিনটা ক্লিনিকে ভিজিট করে নিতে পারেন এবং বাড়ি থেকে অনলাইনেও অর্ডার করতে পারেন। ক্লিনিক থেকে অর্ডার করে আপনি নিতে পারেন, যে কোনো এই দুটো উপায়ে আপনি নিতে পারেন। তারপরে আপনি 1 মাস পরে যদি আপনার পিআরপি ডেট থাকে তাহলে অবশ্যই 1 মাস পরে পিআরপি নিতে আসতে পারেন। তাহলে আর যদি পিআরপি না নিতে পারেন, বাইরে চলে গেছেন বা বাইরে আছেন, অনেক দূরে আছেন, তাহলে 3 মাস পরে আসতে পারেন। আর 3 মাস পরেও যদি না আসতে পারেন তাহলে সেটা 5 মাস পরেই হচ্ছে পিআরপি আপনি নিতে পারবেন। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেহেতু আমার বাড়িটা ক্লিনিক থেকে অনেক দূরে, আমি আছি সুন্দরবন থেকে, যে কারণে আমার পক্ষেও বারবার সম্ভব হয় না ক্লিনিকে গিয়ে মেডিসিনগুলো আনা। সেই জন্য আমি আপনাদের জন্য প্রত্যেকটা সেই ধরনের ইনফরমেশন আপনাদেরকে তুলে দিই, যে ইনফরমেশনগুলো দেখলে আপনারা অন্তত উপকৃত হতে পারবেন। যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সত্যি সত্যি ক্লিনিকে যে খুব বেশি ভিজিট করতে হয় তেমনটা নয়, কারণ আমি দেখেছেন খুব কম ক্লিনিকে ভিজিট করি। যখন আমার এসেন্সিয়াল কোনো কিছুর প্রয়োজন হয়, মিনক্সিডিলের প্রয়োজন হয়, তখন কিন্তু ক্লিনিকে আমি যাই। তার বাইরে আমি ক্লিনিকে যেতে পারি না, কারণ আমার এখান থেকে যাওয়াটা একেবারেই সম্ভব না। এখান থেকে প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা লেগে যায় শুধু কলকাতা আমার পৌঁছাতে। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে শেডিং ফেজ অর্থাৎ শক লসের কথা বললাম, দেখবেন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 15 দিন পর থেকে আপনার চুলের গোড়ায় যখন স্ক্যাল্পের মধ্যে আমাদের সুন্দরভাবে প্লেস হয়ে যায়, তারপরে যে রুটগুলো বাইরে থাকে সেগুলো কিন্তু ঝরে যায়, কিন্তু ফলিকলস গুলো আমাদের রুটের মধ্যে থেকে যায় এবং একটা শক লস হয় বা হেয়ার গুলো ঝরে যায়। এটাকে আমরা 3টে ফেজে ভাগ করতে পারি। সেটা হচ্ছে অ্যানাজেন, টেলোজেন অ্যান্ড ক্যাটাজেন। এই 3টে ফেজের মধ্যে টেলোজেন হচ্ছে আপনার চুলগুলো রেস্টে চলে যায়। যখন আপনারা দেখবেন যাদের মাথার চুল ঝরে গেছে তাদের কিন্তু চুলগুলো রেস্টে চলে গেছে, যাদের সার্জারির পরের কথা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি। আর অ্যানাগেন ফেজ হচ্ছে চুলের আবার একটু একটু করে বৃদ্ধির ধাপ। আর ক্যাটাজেন ফেজ হচ্ছে এই যে রূপান্তরটা ঘটে চুলের যে বৃদ্ধি এবং রেস্টিং ফেজের মাঝখানে যে পজিশনটা তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যাটাজেন ফেজ। এটা আপনি চাইলে আজকে গুগল করে সরাসরি দেখে নিতে পারেন। এই কটা ফেজের মধ্যে আমাদের চুল বৃদ্ধি পেতে থাকে। তবে এর থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন তো, আজকে একটা সার্জারির রেজাল্ট আপনাদেরকে দেখাবো এবং হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির আগে এই যে কথাগুলো আপনারা বললাম, প্রত্যেকটা মুহূর্তে আমি একটু একটু করে যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় চুলের সার্জারি নিয়ে, প্রত্যেকটা মুহূর্তে সেই ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে চলেছি। আজকে কথা বলবো কলকাতার আরো একটা পেশেন্টের, যার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এখানেও 3000 গ্রাফটের প্রয়োজন হয়েছিল, বাট আমার মতো দুটো সাইট একেবারে অতটা না ঢুকে গেলেও চুলের যে কন্ডিশনটা তৈরি হয়েছিল সেটা আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন। হেয়ার লাইন দেখে মনে হচ্ছিল হেয়ার লাইনের বড় একটা সমস্যা তৈরি হয়েছে, যে কারণে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। আর এই হেয়ার ট্রান্সপ্লান্টের প্রথমে যখন আমি দেখেছিলাম তখন আমারও মনে হয়েছিল হয়তো হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগবে না। তবে কি বলুন তো, ছেলেদের সব থেকে একটা বড় সমস্যা হয় আস্তে আস্তে হেয়ার লাইনটা উপরে যেতে শুরু করে, ডিএসটি যখন এফেক্ট করতে শুরু করে, একটু একটু করে আপনি দেখবেন 2-3 বছরের মধ্যে, ধরুন এই আপনার বয়স 20,
22-23 যেই হয়ে গেছে দেখবেন হঠাৎ করে চুলটা অনেকটা উপরে চলে গেছে, আপনার মাথায় টাক পড়ে গেছে। ঠিক এই ধরনের সমস্যা বিশেষ করে ছেলেদের যখন টেস্টোস্টেরন লেভেলটা বাড়তে থাকে, ডিএসটি এফেক্ট করতে থাকে, সেই সময় এই ধরনের সমস্যা হয়। তাই ডিএসটি কন্ট্রোল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডিএসটি কি, কিভাবে কন্ট্রোল করবেন, এগুলো যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়ে যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন। এখানে দেখুন 3000 গ্রাফটের হেয়ার লাইন মার্কিং করে পুরো হাই ডেন্সিতে ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং মাঝখানের যে এরিয়াটা আছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সেখানেও 100 গ্রাফট ইমপ্লান্ট করা হয়েছে এবং সামনের যে হেয়ার লাইনটা পূরণ করা হয়েছে সেখানে 2900 গ্রাফট, টোটাল 3000 গ্রাফটের সার্জারি করা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে গ্রাফটের প্লেসমেন্ট। এখানে হচ্ছে সাফায়ার ব্লেড ইউজ করা হয়েছে ট্রান্সপ্লান্টের জন্য, যে ব্লেডটার অ্যাঙ্গুলেশন এবং ডিরেকশন ঠিক করে দেয় আমাদের চুলের যে হেয়ার লাইনটা ঠিক কত সুন্দরভাবে জেনারেট করা যাবে এবং কত সুন্দর প্লেসমেন্ট করা যাবে। আর এই সার্জারির ঠিক 6 মাস পরে পেশেন্টের রেজাল্ট এবং কন্ডিশন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট শুধু আপনাদেরকে মোটিভেট করার জন্য দেখাই না, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আমাদের মূল মোটিভ থাকে যে আমাদের মূল যে লুকিংটা, আজকে ভাবুন তো আমার কন্ডিশনটা যে সময় আমি সার্জারি করিনি কি অবস্থায় ছিল এবং আজকে আমার চুলের কন্ডিশনটা ঠিক কতটা সুন্দর এবং কতটা ভালো। তাই প্রত্যেকটা সার্জারি এক একটা নমুনা আপনাদেরকে দেখাই যেন এত সুন্দর রেজাল্ট নিয়ে আপনিও ট্রান্সপ্লান্ট করতে পারেন, কলকাতা থেকে করে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। আর আজকের যে রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি 3000 গ্রাফটের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, দেখুন পেশেন্টের যে চেহারার পরিবর্তন সেটা কিন্তু একেবারে পাল্টে গেছে। মুখের পরিবর্তনটা আগের থেকে অনেক বেশি বেটার লাগছে। হেয়ারের ডেনসিটি এবং কোয়ালিটি পুরো চুলের মতো, মাথার চুল আমাদের যত ঘন থাকে ততটাই কিন্তু দেওয়া গেছে। আরো ভালো করে সার্জারি দেখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার জন্য আমাকে কল করুন। কি কি জানতে চাইছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। এটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।